এই মুহূর্তে জাপান একটা বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কেন আর কার সাথে তারা যুদ্ধ করতে চায়? জাপানের কথা শুনলেই আমাদের মাথায় আসে হাই এন্ড টেকনোলজি, বুলেট ট্রেন, রোবট এবং খুবই শান্তিপ্রিয় মানুষ। তবে জাপান তাদের এই শান্তিপ্রিয় ছবিটাই এবার বদলে ফেলতে চাইছে। একটু বুঝিয়ে বলছি। একটা হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়েও 3 থেকে 4 গুণ বেশি গতিতে চলে, যে মিসাইল ফায়ার করলে তাকে আটকানোর কোনো টেকনোলজি নেই, সেই মিসাইলকেই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো টেকনোলজি জাপান আবিষ্কার করে ফেলেছে। 2রা ডিসেম্বর 2025 জাপানিজ নেভি তাদের টেস্ট ওয়ারশিপ জেএস আজুকায় এমন একটা টেকনোলজি ইনস্টল করে, যেটা একটা রেল গান, যা একবারে 100 কিলোওয়াটের লেজার ফায়ার করতে পারে। বলতে পারেন যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। আর শুধুমাত্র এটা নয়, জাপান আজকের দিনে এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছে যার মাধ্যমে মহাকাশ থেকে সরাসরি যে কোনো দেশের উপরে মিসাইল ছোড়া যাবে। এছাড়াও জাপান তাদের মিলিটারি বাজেট বৃদ্ধি করছে, তাদের আর্মিকে অত্যাধুনিক সমস্ত গানস এবং ট্যাঙ্ক দিচ্ছে। আর এখানে একটা প্রশ্ন উঠে আসে যে জাপান হঠাৎ করে কেন এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। সময়টা 1945 সালের 6 আগস্ট। আমেরিকা জাপানের হিরোশিমার উপরে পারমাণবিক বোমা ফেলে। 3 দিন পর তারা আবারও নাগাসাকির উপরে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে। এতে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। তারা আমেরিকার সামনে আত্মসমর্পণ করে। সে সময় আমেরিকা জাপানের সংবিধানে একটা নতুন আর্টিকেল যোগ করে, আর্টিকেল 9, যেখানে বলা হয় জাপান কখনো নিজেদের দেশে একটা শক্তিশালী আর্মি তৈরি করতে পারবে না। ইভেন তারা কখনো অন্য কোনো দেশ দখল করার জন্য যুদ্ধ করবে না। তাদের সীমানাকে প্রোটেক্ট করার জন্য শুধুমাত্র একটা ছোট্ট আর্মি থাকবে। কিন্তু রিসেন্টলি জাপান তাদের এই সংবিধানের পুরোপুরি বিপরীতে গিয়ে তাদের মিলিটারিকে স্ট্রং করছে। আর এবার তাদের প্রতিপক্ষ চীন, রাশিয়া এবং নর্থ কোরিয়া। ইভেন এক্সপার্টরা মনে করছে জাপান খুব তাড়াতাড়ি একটা নিউক্লিয়ার বম্ব তৈরি করতে পারে। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আজ কথা হবে জাপান কেন হঠাৎ করে তাদের মিলিটারিকে সুপার পাওয়ার বানাতে চাইছে। তো ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটায় অবশ্যই একটা করে লাইক করে দিন। এটা আমাদেরকে ইন্সপায়ার করে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য বানাতে। আর আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমরা বিভিন্ন বিষয় ডিসকাস করি। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দেওয়া আছে। সময়টা ছিল 1930। পৃথিবীর মানচিত্রে একটা দেশ ঝড়ের গতিতে বদলাচ্ছিল। একদিকে শিল্পায়ন, আর একদিকে প্রবল সাম্রাজ্যবাদ, সবকিছুই একসাথে এগোচ্ছে। আর এই দেশটা হলো ইম্পেরিয়াল জাপান। 1931 সালে জাপানি সেনাবাহিনী চীনের মাঞ্চুরিয়া দখল করে। সে সময়ের চীন কিন্তু আজকের মতো এত উন্নত এবং শক্তিশালী ছিল না। ফলে খুব সহজেই জাপানি সেনাবাহিনী চীনের বহু এলাকা দখল করে নিয়েছিল। 1937 সালে জাপান সরাসরি চীনে আক্রমণও করে। আর এই বছরই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর মধ্যে একটা, ন্যানকিং ম্যাসাকার, যে ঘটনায় একদিনে প্রায় 2 লক্ষ চীনা নারীকে ধর্ষণ করেছিল জাপানি সেনারা। যে বিষয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই ধর্ষণ ছাড়াও জাপানি সেনাবাহিনী মাত্র কয়েকদিনের মধ্যে এখানে প্রায় 3 লক্ষ মানুষকে হত্যা করেছিল। বাচ্চা থেকে বুড়ো কেউই তাদের এই নৃশংসতা থেকে বাদ যায়নি। আর চীনের কাছে এই স্মৃতি এখনো জীবন্ত। তাই আজকের দিনে চীন জাপান টেনশনের পেছনে এই ইতিহাস কিন্তু একটা বড় কারণ। তবে শুধুমাত্র সে সময় চীন নয়, গোটা সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই জাপানি সেনাদের এই নৃশংসতার শিকার হয়েছে। ইভেন দক্ষিণ কোরিয়ায় অ্যাটাক করার পর জাপানিরা এখানকার মেয়েদের নিজেদের ক্যাম্পে নিয়ে যেত। ছোট ছোট কম বয়সী মেয়েদেরকে শারীরিক লালসার জন্য তারা ইনজেকশন পুশ করত। এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর জাপানি সেনাদের এই নৃশংসতার লিস্ট কিন্তু অনেক লম্বা। মানে যদি আমি বলতে বসি হয়তো 4-5টা ভিডিও শেষ হয়ে যাবে। কিন্তু জাপান এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটা বড়সড় ভুল করে বসে। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে অ্যাটাক করে। জাপান ভেবেছিল এই অ্যাটাকের ফলে তারা আমেরিকাকে পরাস্ত করতে পারবে, তারা প্রশান্ত মহাসাগর জুড়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে পারবে। কিন্তু তারা ভুল ছিল। পার্ল হারবারে অ্যাটাকের পরে আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশ নেয়। আর এই ঘটনার 4 বছরের মধ্যেই 1945 সালের আগস্ট মাসে আমেরিকা জাপানের উপর 2টো পারমাণবিক বোমা ফেলে, যার ফলে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ সাথে সাথে মারা যায়।
আর 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করে। আর এখানেই সেই দুর্ধর্ষ সামরিক জাপানের পতন ঘটে। আর আজ দেখুন সেই জাপানই যুদ্ধ নয়, শান্তি চায়। তবে এই শান্তিপ্রিয় জাপানের ছবিটা বদলানোর জন্যও কিন্তু আমেরিকার একটা বড় ভূমিকা ছিল, যেটার কথা আমি ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম যে জাপানের সংবিধানে আমেরিকা একটা বড়সড় চেঞ্জেস করেছিল। তারা সেখানে এমন একটা ক্লজ অ্যাড করে যে জাপান কখনো যুদ্ধ করতে পারবে না, যার ফলে গত প্রায় ৮০ বছর ধরে জাপান শান্তিপ্রিয়ভাবেই থেকে গেছে। কিন্তু আজ সেই ছবিটা বদলাতে চলেছে। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার সানাই তাকাইচি রিসেন্টলি জাপানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, যদি চীন তাইওয়ানের উপর হামলা করে তাহলে জাপান সেটাকে সরাসরি একটা থ্রেট হিসাবে দেখবে এবং তারা এই যুদ্ধে ইন্টারভিন করবে। আর এই কথা শোনার পরেই চীনের একজন অফিসিয়াল বলছেন, জাপান যদি চীনের বিষয় নাক গলায় তাহলে তারা জাপানের গলা কেটে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক যে হঠাৎ করে ৮০ বছর পর চীন এবং জাপানের মধ্যে এই যুদ্ধের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে। দেখুন, চীনে জাপান যে কি পরিমাণে নৃশংসতা চালিয়েছিল তার ব্যাপারে আমি একটু আগে আপনাদেরকে বলেছি। এবার আমরা যেমন ব্রিটিশদের অত্যাচার আজও ভুলিনি, ঠিক তেমনই চীনের মানুষেরা জাপানিদের অত্যাচার কিন্তু ভোলেনি। আজ চীন জাপানের থেকে শত গুণ শক্তিশালী। তো বলতে পারেন সেই পুরনো ইতিহাসের ক্ষত এবং সেই ক্ষত থেকে জন্মানো প্রতিহিংসা আজও কিন্তু চীনের মধ্যে রয়ে গেছে। এবার আপনি জাপানের এই ম্যাপটা দেখুন। উপর থেকে দেখে মনে হয় যে জাপান শুধুমাত্র এইটুকু এলাকার মধ্যেই বিস্তৃত, কিন্তু না, আপনি যদি ম্যাপে জুম করেন তাহলে দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে। এগুলো কিন্তু সবকটাই জাপানেরই অংশ। আর এগুলোর মধ্যে একটা ছোট্ট দ্বীপ হলো এই সেনকাকু আইল্যান্ড, যেটা তাইওয়ানের খুবই কাছে রয়েছে। ইভেন তাইওয়ানের ম্যাপের ঠিক কাছেই এই যে আপনি ইউনাগুনি আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জাপানের অংশ। তো 1972 সালে চীন এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু ইতিহাসের ক্ষত শোকায় না। এবার চীন যেভাবে আমাদের দেশে অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের বলে দাবি করে, ঠিক তেমনই তারা জাপানের সেনকাকু আইল্যান্ডকেও নিজেদের হিসাবে দাবি করে। চীন এবং জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই এই আইল্যান্ডগুলো নিয়ে ডিসপিউট ছিল। তবে 2012 সালে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে এই দ্বীপগুলোর আরও কিছু অংশ কিনে ফেলে, আর চীন এটাকে সরাসরি উস্কানি হিসাবে দেখে। এরপর থেকে চীনা কোস্টগার্ড এবং নৌবাহিনীর জাহাজ প্রায় জাপানের ওই এলাকাগুলোতে ইল্লিগালি ঢুকে পড়ে। 2023 সালে প্রায় কয়েকশো অনুপ্রবেশের ঘটনা রেকর্ড হয়েছে। চীনের নৌবাহিনীর সংখ্যা এখন বিশ্বের প্রায় সব থেকে বড়। প্রায় 350-এরও বেশি যুদ্ধ জাহাজ চীনের নৌবাহিনীতে আছে। চীনের DF-21D এবং DF-26 ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় ক্যারিয়ার কিলার। এগুলোর রেঞ্জ 1500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত, মানে এক একটা মিসাইলে জাপানের গোটা এলাকাকেই কভার করা সম্ভব। এছাড়াও তাইওয়ান ইস্যু চীন এবং জাপানের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে ফেলেছে। এছাড়াও জাপানের যে এনার্জি সাপ্লাই রয়েছে, মানে তেল, গ্যাস, এই সমস্ত কিছু এই তাইওয়ান স্ট্রেট থেকেই পাস হয়, যার পরিমাণ প্রায় 90%। তাই চীন যদি ভবিষ্যতে তাইওয়ানকে দখল করে নেয় তাহলে তারা চেষ্টা করবে জাপানের জন্য এই ইকোনমিক করিডোরকে বন্ধ করে দিতে। আর তেমনটা হলে জাপানের ইকোনমি পুরোপুরি থমকে যাবে। তাই জাপান কোনোভাবেই চায় না যে তাইওয়ান চীনের কন্ট্রোলে চলে যাক। আর ঠিক এই কারণেই সানাই তাকাইচি, মানে জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন যে তাইওয়ানের উপর চীনের হামলা জাপানের কাছে সরাসরি একটা সার্ভাইভাল থ্রেট। এই তো গেল চীনের কথা। এবার আসা যাক রাশিয়ার ব্যাপারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়ন কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিল, আর জাপান এগুলোকে এখনও তাদের নর্দার্ন টেরিটরিজ বলে দাবি করে। ইভেন আপনাদেরকে একথাও বলে দেই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত জাপান এবং রাশিয়ার ভিতরে কখনো শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি। মানে তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু অফিসিয়ালি কখনোই শেষ হয়নি। আর 2022 সালে রাশিয়া হঠাৎ করেই ইউক্রেনের উপর হামলা করে, আর এই অ্যাটাক কিন্তু জাপানের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করেছে। আর রাশিয়া অলরেডি জাপানের কাছেই থাকা ব্যাস্টিয়ান উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক মিসাইল মোতায়েন করে রেখেছে। সেই সঙ্গে এই এলাকায় রাশিয়া এবং চীনের যৌথ নৌ টহলদারিও অনেক বেড়ে গেছে। আর এটাও কিন্তু একটা বড় কারণ জাপান আজকের দিনে মিলিটারিলি নিজেকে এত পাওয়ারফুল বানাচ্ছে। এবার চীন এবং রাশিয়া তো ছিল, এরপরে এই লিস্টে যোগ হয় নর্থ কোরিয়া। আপনি বলতে পারেন নর্থ কোরিয়া বহুদিন ধরেই জাপানের জন্য একটা বড়সড় থ্রেট, কারণ নর্থ কোরিয়া মাঝে মাঝেই জাপানের ছেলে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যায়, আর তারপরে ছেলেমেয়েরা আর কোনোদিনই তাদের দেশে ফিরতে পারে না। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে ঠিক আছে, একজন দুজনকে কিডন্যাপ করলেও মেনে নেওয়া যায়, নর্থ কোরিয়া প্রায় কয়েক হাজার জাপানিজকে
কিডন্যাপ করে নিয়ে গেছে। এদের মধ্যে কাউকে তারা গুপ্তচর বানিয়ে দক্ষিণ কোরিয়া পাঠায়, আবার কখনো তারা নতুন পরিচয় দিয়ে নিজেদের সেই এজেন্টকে জাপানে আবার পাঠিয়ে দেয় গুপ্তচর হিসাবে। আর এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, নর্থ কোরিয়া একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তারা মাঝে মাঝেই পারমাণবিক মিসাইল টেস্ট করে, যেগুলোকে তারা জাপানের উপর থেকেই প্রশান্ত মহাসাগরের দিকে ছোড়ে। আর নর্থ কোরিয়া এবং জাপানের এই শত্রুতার পেছনে কিন্তু তাদের ইতিহাসও রয়েছে। তো যখনই নর্থ কোরিয়া জাপানের উপর থেকে কোনো মিসাইল ছোড়ে, জাপানের সব জায়গায় অ্যালার্ম বেজে ওঠে, মানুষদের তড়িঘড়ি করে সেফ জায়গায় আশ্রয় নিতে হয়। ইভেন জাপানের ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। মানে বলতে পারেন এই মুহূর্তে জাপান 3 দিক থেকেই শত্রুদের মাঝখানে বসে আছে। তবে জাপানের এই শত্রুর লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। আরও একটা দেশ রয়েছে, সেটা হলো সাউথ কোরিয়া। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে সাউথ কোরিয়ার সাথেও জাপানের সম্পর্ক খুব একটা ভালো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কমফোর্ট ওম্যান আর ফোর্সড লেবার ইস্যু নিয়ে এখনও এই দুটো দেশের মধ্যে চাপা কনফ্লিক্ট চলছে। 2018 সালে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট জাপানের কোম্পানিগুলোর উপরে বেশ কিছু স্যাংশন চাপিয়েছিল। জাপান এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, বাণিজ্যিক নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করা হয়। মানে বলতে পারেন এই দুটো দেশের মধ্যেও সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে জাপানে যে হঠাৎ করে তাদের মিলিটারিকে এত পাওয়ারফুল করছে, এর পেছনে কিন্তু আরও একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা জাপানের সংবিধানের মাধ্যমে জাপানের মিলিটারিকে তো দুর্বল করে দিয়েছিল, কিন্তু জাপানকে সুরক্ষিত করার জন্য তারা জাপানের সাথে একটা চুক্তি করেছিল। 1951 সালের 8ই সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে সাইন হয় ট্রিটি অফ মিউচুয়াল কোঅপারেশন। এই চুক্তি অনুযায়ী জাপানের উপর কোনো যদি দেশ আক্রমণ করে, তাহলে আমেরিকা সরাসরি সেটাকে নিজেদের উপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং তারা জাপানকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসবে। মানে বলতে পারেন ন্যাটোর মতো একটা সিকিউরিটি প্যাক্ট। আর এই চুক্তি অনুযায়ী আজও প্রায় 50,000 আমেরিকান সেনা জাপানে আছে। বলতে পারেন আজকের দিনে জাপানের যে নিরাপত্তার পরিকাঠামো, সেটা আমেরিকার উপরই নির্ভরশীল। কিন্তু আমেরিকা রিসেন্টলি জাপানের থেকে এই সিকিউরিটির বদলে চার্জ নিতে শুরু করেছে, যার পরিমাণ বছরে প্রায় $2 বিলিয়ন। এছাড়া বিগত কয়েক বছরে আমেরিকা যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হটাতে ব্যর্থ হয়েছে, বা ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যেভাবে কানাডা এবং ইউরোপকে ধমকি দিচ্ছেন, তাতে জাপান আমেরিকার এই সিকিউরিটি প্যাক্ট নিয়ে যথেষ্ট কনসার্ন। তারা ভাবছে যে তাদের বিপদে আদৌ আমেরিকা তাদের পাশে দাঁড়াবে কিনা। 2015 সালে প্রথমবারের মতো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সংবিধানের ওই আর্টিকেল 9-এর ব্যাখ্যা পরিবর্তন করেন। তিনি এই আর্টিকেলের একটা নতুন ব্যাখ্যা দেন, কালেকটিভ সেলফ ডিফেন্স। মানে জাপানের কোনো মিত্র দেশ আক্রান্ত হলে জাপানও সামরিকভাবে অংশ নিতে পারবে। আর এটাই ছিল জাপানের ইতিহাসের একটা হিস্টোরিক্যাল চেঞ্জেস। মানে যে দেশ একটা সময় যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তারাই এখন যুদ্ধে অংশ নিতে চায়। 2022 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ঘোষণা করেন, যেখানে প্রথমবার স্পষ্টভাবে বলা হয় জাপান কাউন্টার স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করবে। মানে কোনো শত্রু দেশ যদি জাপানের উপর অ্যাটাক করার প্ল্যানিং করে, তাহলে জাপান আগে থেকেই সেই দেশের উপর আক্রমণ করতে পারবে। জাপান এই মুহূর্তে তাদের জিডিপির 1% তাদের ডিফেন্সে খরচ করে, যার পরিমাণ প্রায় $40 বিলিয়ন, এবং তাদের টার্গেট 2027 সালের মধ্যে এর পরিমাণ 2%, অর্থাৎ প্রায় বছরে $80 থেকে $90 বিলিয়ন করা, যেটা একটা হিউজ মানি। এই মুহূর্তে জাপান আমেরিকা থেকে টমাহক ক্রুজ মিসাইল কিনছে, যার রেঞ্জ প্রায় 1600 কিলোমিটার। তারা নিজেদের টাইপ 12 মিসাইলকে আপগ্রেড করছে, যার রেঞ্জ এখন প্রায় 1000 কিলোমিটার। তারা 140টারও বেশি F-35 ফাইটার জেট আমেরিকা থেকে পারচেস করছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে জাপান তাদের টেকনোলজিতে কতটা এগিয়ে রয়েছে। এই দেশটা যদি আজকের দিনে মিসাইল এবং ওয়েপেন তৈরি করতে শুরু করে, তাহলে তার পরিণাম কি হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ইভেন অলরেডি জাপান এমন কিছু অ্যাডভান্স ওয়েপেন তৈরি করেছে, যেগুলো চীন, আমেরিকা বা রাশিয়ার মতো সুপার পাওয়ারদের হাতেও নেই। এই ওয়েপেনটার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। এটা এমন একটা সিস্টেম যেখানে বারুদের বদলে বিদ্যুৎ ব্যবহার করে উচ্চ গতিতে প্রজেক্টাইল ছোড়া হয়। সেই সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রতিরোধের বিশেষ ইন্টারসেপ্টারও তৈরি করা হয়েছে। ইভেন তারা সোরিও এবং টাইগেই ক্লাস সাবমেরিনগুলোর জন্য এমন একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছে, যেটার মাধ্যমে সাবমেরিনগুলো বহুদিন জলের নিচে থাকতে পারবে। এছাড়া তারা তৈরি করছে লুমিও ক্লাস জাহাজকে, যেটা লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে F-35 অপারেট করতে পারবে। ইভেন অনেক এক্সপার্টরা এটাও মনে করছে যে জাপান খুব তাড়াতাড়ি তাদের নিজেদের নিউক্লিয়ার বম তৈরি করবে। আর এটা একবার তৈরি হয়ে গেলে জাপানের কাছে নিউক্লিয়ার ডিটারেন্স চলে আসবে। এবং এই কারণেই অনেক এক্সপার্টরা মনে করেন যে
যে জাপানের এই যে জায়গাটা, এই জায়গা থেকেই ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তবে জাপান আজকের দিনে এত অ্যাগ্রেসিভ হলেও আজকের দিনেও কিন্তু জাপানের একটা হিউজ পপুলেশন শান্তিপ্রিয়। জাপানের বহু মানুষ জাপানের এই অ্যাপ্রোচকে ভালো চোখে দেখছেন না, কিন্তু যখন আপনার প্রতিবেশী দেশগুলো রীতিমতো আপনাকে উস্কানি দিচ্ছে যুদ্ধের জন্য, তারা নিজেদের মিলিটারি পাওয়ারকে বাড়িয়ে চলেছে, সেই পয়েন্ট অফ ভিউতে দেখলে কিন্তু জাপানের এই অ্যাগ্রেসিভনেস জাস্টিফাইড। আর এই যে রিজনটার আমি কথা বলছি, সাউথ ইস্ট এশিয়া, এখানে শুধুমাত্র জাপান নয়, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, এই প্রত্যেকটা দেশ নিজেদেরকে মিলিটারিলি ভীষণই পাওয়ারফুল করে তুলছে এবং ভবিষ্যতে এই এলাকায় আরও বড় বড় কনফ্লিক্ট দেখা দিতে পারে। আর যদি সেগুলো হয় আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, আপনি কি জানেন যে আফ্রিকা মহাদেশ আজকের দিনেও কেন এত গরিব? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আপনি এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের এই টপিক কমেন্ট সেকশনে জানান। আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।